ডিভোর্সি মেয়ে আমি, কথাটা শুনলে সবার চোখ কপালে উঠে যাবে। আর কেউ হয়তোবা কেন ডিভোর্স হয়েছে এই কথাটা জানতেও চাইবে না। আমি খুব গরিবের মেয়ে, আমার বিয়ে হয়েছে অনেক ধনীর পরিবারে, যা ধনী গরিব মিলে হয় না। ১৯-২০ হয়তোবা হলে হয়, কিন্তু ১৯-এ আর যদি ৫০-এ কাজ হয় তবে এটা কখনোই কেউ মানতে পারে না। তো আমারও ওইরকম একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। আর আমার ফ্যামিলি আশা করেছিল যে আমি যেহেতু গরিবের মেয়ে, পেট ভরে খেতে পারবো, ভালো কাপড় পরবো, অনেক গহনা পরবো। তো বড়লোকের ছেলে প্রতিবন্ধী হলেও সমস্যা নেই। তো প্রতিবন্ধীর কাছেই গরিবের মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। আর ওইসব বড়লোকের ফ্যামিলিতে প্রতিবন্ধী ছেলেদেরকে ওইরকম কেয়ার কেউই করে না। আর ওই বউর তো কোনো অস্তিত্বই থাকে না। কারণ যে ভুক্তভোগী সেই জানে যে আসলে একটা প্রতিবন্ধীর বউ হয়ে একটা সংসারে টিকে থাকা বা সমাজে টিকে থাকা ওই মেয়েটার জন্য কতটা যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক। তো আমার বিয়ের ১.৫ বছর পর আমার প্রথম সন্তান জন্ম নেয়, একটা ছেলে সন্তান। তো ওইভাবেই চলছে, ওরা মানতে পারে না। যেহেতু আমার সিল লাগানো, আমি ফকিন্নির মেয়ে, এই নামেই আমি ওদের বাড়িতে পরিচিত ছিলাম। বউ বলে কখনোই পরিচয় আমার হয়নি। তো তারপরেও সুখী ছিলাম, ভাবতাম যে ছেলে হয়ে গেছে, বিয়ে হয়েছে, জামাই, মানে জামাই বাড়ি মেয়েদের, মানে বাঙালি মেয়েদের যেই রকম ধ্যান ধারণা, ওই ধ্যান ধারণা নিয়েই আমি চলতে থাকি। কারণ আমি ওইটা জানি যে ওই আমি এখন এসে এই ২০২৫-এ বলছি, কিন্তু এটা ২০৮০ সালের দিকের ঘটনা। তো ওই সময়ে একটা মেয়ের ডিভোর্স হওয়া মানে অনেক কিছু, এটা সমাজের চোখে, ফ্যামিলির চোখে, সবার চোখেই। তো আমি যখন আমার বাড়িতে বেড়াতে আসি তখন আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আর আমাকে নিতে আসছে না। নিতে না আসার কারণে ২ মাস পরে ওরা চিঠি দিয়েছে আমার সাথে ওদের ছেলের ডিভোর্স হয়ে যাবে। তো যেহেতু এটা আমার বাবা চাচারা জানতে পেরেছে আর আমাকে নিবে না, ওদের বাড়িতে কোনো প্রয়োজন নেই। তো আমার বাবা চাচা আমার মানে অগোচরে আমার ছেলেকে চুরি করে ওদের দাদার বাড়িতে দিয়ে এসেছে। আমার ছেলের যখন প্রায় ২ বছর বয়স তখন ওরা নিয়ে দিয়ে এসে পড়েছে। কারণ আমার বাবার একটাই চিন্তা ছিল, ডিভোর্সি মেয়ের সাথে যদি একটা ছেলে সন্তান থাকে তবে হয়তোবা তারা একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারবে না। তো যাই হোক, একটা ছেলেকে নাই হওয়ার পরে প্রথম সন্তান একটা মেয়ের কাছ থেকে এত অল্প বয়সে, ওই মেয়েটার কতটুকু কষ্ট হয় এটা যার গিয়েছে একমাত্র সেই বলতে পারবে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর যেহেতু এখন আমার সন্তানও নেই, সন্তান চলে গেছে, আর ওর সাথে যোগাযোগ করার মতো আমার কোনো অপশন ছিল না। কারণ আমার বাড়ি আর ওর বাড়ির দূরত্ব ছিল অনেক। আর আমার স্বামীর বাড়ি ছিল চিটাগংয়ে। তো যেহেতু আমার এখান থেকে অনেক দূরত্ব ছিল, তো ও আমার সন্তানটাও চিটাগাঙেই দিয়ে এসেছে আমার বাবা চাচা মিলে। তো আমি যখন একা এইখানে আছি এখন ডিভোর্সের পরে, তো আমার ৪ বছর পরে আবার আমার দ্বিতীয় বিয়ে হয় ডিভোর্সের। তো এইখানে আমার আমার সংসার চলছে, হচ্ছে। এইখানে একটা ছেলে আর একটা মেয়ে আমার জন্ম নিয়েছে। ওদেরকে নিয়ে এখন আমার সংসার জগৎ সব কিছু ঘোরাফেরা হচ্ছে। কিন্তু আমার প্রথম সন্তান যে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে, বা আমার বাবা চাচা ওর বাবার কাছে দিয়ে এসেছে ওদের বাড়িতে, আমার এই ছোট্ট ছেলেটা আমার নামটা মনে রেখেছে, আমার বাবার নামটা মনে রেখেছে এবং আমার গ্রামের নামটা মনে রেখেছে। সে যখন স্কুলে ভর্তি হয়েছে, যখন লিখতে শিখেছে, বুঝতে শিখেছে, তখন সে কারো সামনে আমার নামটা উচ্চারণ করতো না। কারণ তার চাচা ছিল খুবই ডেঞ্জারাস, আর ওর ২ ফুফু ছিল, ওরাও অনেক মানে ডেঞ্জারাস ছিল, যারা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতো, যাদের কারণে আমার সংসারটা টিকেনি বা ডিভোর্স হয়ে গিয়েছে। তো ও কী করেছে, যখন নাকি লিখতে শিখেছে তখন বইয়ের একেবারে শেষ পেজের মাঝে আমার নামটা লিখে রাখতো, আমার বাবার নামটা আর আমার গ্রামের নামটা, যেটা মলাটের ভিতরে লাগিয়ে রাখতো, যা কারো চোখে পড়তো না। ছোট হলেও হয়তোবা আল্লাহর তরফ থেকে ওর মাথায় এই জ্ঞানটা এসেছিল, সে লুকিয়ে রাখতো। এখন হয়তোবা বইয়ের মাঝে কেউ মলাট লাগায় না, কিন্তু আগে মলাট করেই নতুন বইগুলো সবাই ব্যবহার করতো। তো এরকম করে সে বড় হচ্ছে, যখন নাকি সে মেট্রিক পরীক্ষায় পাশ করলো, এদিক দিয়ে আমারও সংসার, আমার এখানের ছেলেমেয়েও বড় হয়েছে। তো মেট্রিক পরীক্ষায় পাশ করার পরে মানে চাচার কাছে অনুমতি নিয়েছে সে তার বন্ধুদের সাথে সিলেট ঘুরতে যাবে। মিথ্যা কথা বলে সে আমার কাছে চলে এসেছে। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে আমার বড় সন্তান আমার কথা মনে রেখেছে বা সে কখনো আসতে পারবে। আর আমি এইখানে প্রশ্ন আসতে পারে, এত দীর্ঘ সময় আমার প্রথম সন্তানকে ছেড়ে আমি কিভাবে ছিলাম? ফার্স্টেই বলেছি, ও আমার প্রথম স্বামীর মানে জামার বাড়ি ছিল চিটাগংয়ে। তো আমার এইখান থেকে অনেক দূরত্বের ব্যাপার ছিল। আর যেখানে ডিভোর্স হয়ে যায় ওইরকম ফ্যামিলিতে একটা গরিবের মেয়ের উঠার তো আর প্রশ্নই আসে না। যখন অধিকার ছিল তখনই উঠতে পারিনি, আর যখন ডিভোর্স হয়েছে অধিকার ছাড়া কী করে উঠা যায়?
সব কিছু মিলিয়ে আমার ছেলের আর কখনো খোঁজ খবর নেওয়া হয়নি, কারণ আমি চিঠি লিখলেও হয়তো বা আমার ছেলে পাবে না, ছেলে পর্যন্ত পৌঁছাবে না। তো ঘুরে বালি ওই আশা করে আর লাভ নেই, তো আমি আশা করিও নি। কিন্তু মায়ের মন থেকে কখনো সন্তানের মায়া বা ভালোবাসা চলে যায় না। আর সন্তান, আমার ছেলে যেহেতু আমাকে চিনে, আমার বাড়ি পর্যন্ত এসেছে, তখন ওই ভালো লাগার মুহূর্তটা বা ভালোবাসার মুহূর্তটা এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর যেহেতু আমার ছেলে আমার কাছে মেট্রিক পরীক্ষার এসেছে, আর আমার ছেলে এমন জামা কাপড়গুলো পরে এসেছিল যে দেখেই বোঝা যাচ্ছে এগুলো ওদের বাড়ির পোশাক ছিল না। মানে আমাদের যে, মানে আমাকে যে ওরা ফকিন্নির মেয়ে বলতো, মানে আমার ফ্যামিলি তো এই ধরনের কাপড় চোপড় কেউ পরতো না। এত বাজে কাপড় চোপড় পরে আমার ছেলেটা আমার কাছে এসেছিল। কিন্তু তখন এত দীর্ঘ সংসার করার পরে আমার কাছে হয়তো বা সংসার করলে কিছু টাকা মেয়েদের কাছেও থাকে। আমি চেয়েছিলাম আমার ছেলেকে কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য, কিন্তু সে বলেছে সে কিছুই নিতে পারবে না, কারণ সে মিথ্যা বলে এসেছে চাচার কাছে। এখন যদি কাপড় চোপড় নিয়ে যায়, তার চাচা সন্দেহ করলে তাকে মারবে। তো সে যেই পোশাকে এসেছিল সেই পোশাকেই সে আবার চলে গেছে। তার সাথে আমার দ্বিতীয়বারের মতো আরও একবার সাক্ষাৎ হয়েছে, কারণ সে যখন আবার কলেজে ভর্তি হয়েছিল, ওর চাচা আবার ঢাকা বাড়িয়েছে, ওইখানে সে যখন এসেছিল, এখানে একটা গ্যাপের মাঝে সে 3 দিনের জন্য আবার আমার কাছে এসেছিল। এরপরে আমার ছেলের সাথে আমার আর এখন পর্যন্ত আর কোনো দেখা হয় নাই। তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ